আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি হলো এই মুহূর্তে বাংলাদেশ মার্কেটে 18,000 টাকা প্রাইসের মধ্যে অন্যতম সেরা একটা বাজেট কিলার ফোন পোকো M4 Pro মোবাইলটি। আপনাদের মনে আছে কিনা আমরা জানি না, গত নভেম্বর ডিসেম্বর মাসের দিকে আমরা রেডমি নোট 11 5G যেটা ডায়মেনসিটি 810 প্রসেসর দিয়ে চায়নায় লঞ্চ হয়েছিল, চাইনিজ ভেরিয়েন্টের ফোন, সেটা কিন্তু আমরা রিভিউ করেছিলাম। তখন কিন্তু সেই ফোনটার অবস্থা খুবই খারাপ ছিল এবং সেই ফোনটারই গ্লোবাল ভার্সন হিসেবে পোকো M4 Pro লঞ্চ হয়েছে অলমোস্ট সেম কনফিগারেশন দিয়ে। বাট এই ফোনটাতে কিছু চেঞ্জ রয়েছে ওই ফোনের থেকে। তার পাশাপাশি ফোনটার পারফরমেন্স কিন্তু আমরা যথেষ্ট ভালো পেয়েছি ওই ফোনটার সাথে যদি আমরা কম্পেয়ার করে থাকি। সো আজকের ভিডিওতে এই পোকো M4 Pro মোবাইলটির খুঁটিনাটি সব কিছু নিয়ে থাকছে একদম বিস্তারিত রিভিউ এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকবো আমি ফারাবি। আপনারা দেখছেন প্রযুক্তি। চলুন তাহলে শুরু করি। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, SIM tray ejector, soft plastic back cover, 33 watt fast charger, Type C USB charging cable, এবং পোকো M4 Pro মোবাইলটি। ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে মোবাইলটির রিয়ারে রয়েছে ক্লাসিক পোকো স্টাইলের ডিজাইন সহ বেশ কোয়ালিটি সম্পন্ন পলিকার্বনেটের তৈরি ব্যাক প্যানেল। অপরদিকে মোবাইলটির ফ্রন্ট প্যানেলের ডিসপ্লেতে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। সেই সাথে মোবাইলের বডি ফ্রেমটাও পলিকার্বনেটের তৈরি এবং রিয়ার প্যানেলের ক্যামেরা হাউসে রয়েছে 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ। রেডমি নোট 11 এর বডি ফ্রেমটা কিন্তু অত্যন্ত নিম্নমানের ছিল, বাট এই মোবাইলটার বডি ফ্রেম কিন্তু যথেষ্ট শক্তিশালী। রেডমি নোট 11 এর মতো হালকা প্রেসার দিলে যেটা বেন্ড হয়ে যাবে সেরকম ফোন কিন্তু এটা নয়। যাই হোক, আমার হাতে থাকা এই মোবাইলটির কালার ভেরিয়েন্টের নাম হলো পাওয়ার ব্ল্যাক। এই মোবাইলটার কিন্তু আরো দুটি কালার ভেরিয়েন্ট রয়েছে। এই মোবাইলটার ইনহ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.6 ইঞ্চি ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 8.8 মিলিমিটার এবং ওয়েট হলো 195 গ্রাম। ওভারঅল মোবাইলটা সিঙ্গেল হ্যান্ডে ইউজ করা কিছুটা টাফ হলো, যাদের হাত একটু বড় সাইজের তারা আবার সিঙ্গেল হ্যান্ডে বেশ কমফোর্টেবল ভাবেই এই ফোনটা ইউজ করতে পারবে। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলটার রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। মোবাইলটির লেফট সাইডে রয়েছে সিম কার্ডে, যাতে একটি ডেডিকেটেড সিম কার্ড ইউজ করার অপশন রয়েছে। তার পাশাপাশি অন্য একটি সিমের স্লটে হয় সিম অথবা মেমোরি কার্ড ইউজ করার অপশন রয়েছে। মোবাইলের উপর অংশে রয়েছে স্পিকার, নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং আয়ার ব্লাস্টার। মোবাইলের নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং 3.5 mm হেডফোন জ্যাকের পোর্ট। মোবাইলে থাকা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি বেশ ফাস্ট এবং স্মুথ ভাবেই কাজ করে। ইভেন হাতে টুকটাক ময়লা থাকলেও বা ভেজা থাকলেও ইজিলি ফিঙ্গারপ্রিন্ট ডিটেক্ট করে ফাস্ট আনলক করে ফেলছিল। সেই সাথে মোবাইলে থাকা ফেস আনলক সিস্টেমটাও বেশ ফাস্ট কাজ করছিল। এছাড়াও মোবাইলটিতে ইম্পর্টেন্ট প্রায় সব ধরনের সেন্সরসও রয়েছে। এই মোবাইলটিতে রয়েছিল ডুয়েল স্টেরিও স্পিকার। ওভারঅল সাউন্ডের কথা বলতে গেলে আমরা লাউডনেস কিছুটা কম পেয়েছি, বাট মোবাইলের ক্রিসপিনেস বলেন, বেস বলেন, যথেষ্ট ভালো ছিল। তার পাশাপাশি সাউন্ডও ব্যালেন্স ছিল এবং 100% ভলিউমে আমরা কোনো প্রকার সাউন্ড শুনতে যে ডিস্টরশনে দেখা পাইনি। মোবাইলটিতে ফ্ল্যাগশিপ ক্যাটাগরির এক্স এক্সিস লিনিয়ার মোটর থাকার কারণে বেশ স্মুথ একটা হ্যাপটিক ফিডব্যাক পেয়েছি মোবাইলটা ইউজ করার সময়। অপারেটিং সিস্টেম হিসেবে মোবাইলটিতে রয়েছে অ্যান্ড্রয়েড 11 ভার্সন। ইউআই হিসেবে মোবাইলটিতে রয়েছে MIUI 12.5 ভার্সনটি। এই মোবাইলটিতে রয়েছিল 6.6 ইঞ্চি সাইজের IPS LCD প্যানেলের ডিসপ্লে এবং তার পাশাপাশি ডিসপ্লেতে আরও রয়েছে 90 হার্টজ রিফ্রেশ রেট। ডিসপ্লে রেজুলেশন হলো 2400x1080 পিক্সেল। ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি 399 ppi। ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন এবং ডিসপ্লে টাচ স্যাম্পলিং রেট হলো 240 হার্টজ। মোবাইলটি আউটডোর অর্থাৎ সানলাইটের নিচে ইউজ করার সময় কিছুটা ব্রাইটনেস কম পেয়েছি, তবে খুব একটা মেজর প্রবলেম হয় না ফোনটা ইউজ করার সময়। ডিসপ্লের চারপাশে ভেজেল এরিয়াটা বেশ চিকন এবং চিন এরিয়াটাও ওভারঅল প্রাইস বিবেচনায় ঠিকঠাকই লেগেছে। ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছে পাঞ্চল সেলফি ক্যামেরা। মাল্টিটাস্কিং এর কথা বলতে গেলে 90 হার্টজ রিফ্রেশ রেট এবং 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট থাকার কারণে বেশ স্মুথ পারফরমেন্স পেয়েছি। র্যাম ম্যানেজমেন্ট এবং র্যাম হ্যান্ডেলিং এই ফোনটা বেশ সুন্দরভাবে করতে পারে। সেই সাথে আমরা অনেকগুলো অ্যাপস ব্যাকগ্রাউন্ডে রান করে খুব ইজিলি সলভ করে ইউজ করতে পেরেছি। মোবাইলটিতে রয়েছে ওয়াইড ভাইন L1 সাপোর্ট এবং সেই সাথে এই মোবাইলটিতে রয়েছিল IP53 সার্টিফিকেশন। এই মোবাইলটিতে প্রসেসর হিসেবে রয়েছিল মিডিয়াটেক ডায়মেনসিটি 810 প্রসেসর। এটি একটি 5G প্রসেসর যার ট্রানজিস্টর সাইজ হলো 6 ন্যানোমিটার। জিপিইউ হিসেবে মোবাইলটিতে রয়েছে মালি G57। এই মোবাইলটি বাংলাদেশ মার্কেটে দুটো ভেরিয়েন্ট এসেছে, তার মধ্যে একটি হলো 4GB RAM 64GB স্টোরেজ, আর একটি হলো 6GB RAM 128GB স্টোরেজের, এবং দুটো ভেরিয়েন্টেরই র্যামের টাইপ হলো LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো UFS 2.2। এবং তার পাশাপাশি 4GB RAM 64GB স্টোরেজ ভেরিয়েন্টের আনঅফিসিয়াল প্রাইস বাংলাদেশ মার্কেটে এই মুহূর্তে 17,000 টাকা থেকে 18,000 টাকার মধ্যে, এবং 6GB RAM 128GB স্টোরেজের ভেরিয়েন্টে যে ফোনটা রয়েছে আনঅফিসিয়ালি সেটার প্রাইস 19,000 টাকা থেকে
21,000 টাকার মধ্যে। এই মোবাইলটিতে বিভিন্ন রকম টেস্ট করতে যে স্টোরেজ স্পিড চেক করতে যে মোবাইলটা রিড স্পিড পেয়েছি আমরা 569 মেগাবাইট পার সেকেন্ড এবং রাইট স্পিড পেয়েছি আমরা 545 মেগাবাইট পার সেকেন্ড। আন্তত স্কোর পেয়েছি আমরা 3,65,727, বেঞ্চমার্ক স্কোর পেয়েছি আমরা সিঙ্গেল করে 596, মাল্টি করে 1813। মোবাইলটিতে আপনার পাবজি গেমস খেলার সময় হাইস্ট এইচডি গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে খেলতে পেরেছি এবং এইচডি গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে বেশ স্মুথ ভাবে খেলতে পেরেছি। হালকা পাতলা ফ্রেম রেটের আমরা দেখা পেয়েছি, বাট ওভারঅল গেমিং পারফরমেন্স এই প্রাইস বিবেচনায় যতগুলো ফোন রাইট নাও মার্কেট রয়েছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ফোন বলতেই হচ্ছে পাবজি খেলার জন্য। এবং তার পাশাপাশি কল অফ ডিউটি গেমসটা আমরা মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে খেলতে পারছিলাম এবং বেশ স্মুথ পারফরমেন্স পেয়েছি। কল অফ ডিউটি যদিও অনেক অপটিমাইজড একটা গেম, তারপরও আমার কাছে এই ফোন বিবেচনায় খেলে যথেষ্ট ভালো লেগেছে। মোবাইলটি দিয়ে আমরা H19 গেমসটাও খেলেছি। ডিফল্ট গ্রাফিক সেটিং এ H19 গেমসটা খেলার সময় আমরা কোনো প্রকার ল্যাগিং এবং ফ্রেম ড্রপের দেখা পাইনি, ইভেন লং টাইম গেম প্লে করার সময়ও। এই মোবাইলটিতে 6 ন্যানোমিটার বেস্ট প্রসেসর থাকার কারণে খুব ইজিলি হিট হয় না। তবে হ্যাঁ, আপনি যদি লং টাইম গেম খেলেন এবং তার পাশাপাশি যদি মোবাইল ডাটা দিয়ে ইন্টারনেট দেখেন, স্পেশালি যদি ভিডিও দেখেন বা মিডিয়া কনজামশন করে থাকেন, তাহলে ফোনটা হিট হয়। স্পেশালি ক্যামেরার এই জায়গাটাতে অর্থাৎ ক্যামেরার বাম পাশে হালকা পাতলা হিট হয়, তবে সেটা খুব বেশি হিট নয়। কিছুক্ষণ সময় দিলে আবার আগের মতো ঠান্ডা হয়ে যায়। Poco M4 Pro এই মোবাইলটার রিয়ার প্যানেলে রয়েছিল ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মধ্যে মেইন ক্যামেরাটি হলো 1.89 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে রয়েছিল স্যামসাং এর আইসোসেল JN1 সেন্সরটি এবং আরেকটি ক্যামেরা হলো 8 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের 119 ডিগ্রি আলট্রা ওয়াইড ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে রয়েছে সনির IMX এর 355 সেন্সরটি। ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় অবজেক্ট খুব ইজিলি ফোকাস করা যাচ্ছিল এবং ডাইনামিক রেঞ্জও ঠিকঠাকভাবে কাজ করছিল। কালার টোনটা আমার কাছে যথেষ্ট ভাইব্রেন্টই লেগেছে এই প্রাইস বিবেচনা ফোনগুলোর সাথে যদি আমি কম্পেয়ার করে থাকি। ইভেন জুম করে ছবি তোলার পরও ছবির ডিটেলস মোটামুটি বেশ ভালোভাবে ধরে রাখতে পারছিল। সেই সাথে মোবাইলটির মেইন ক্যামেরা দিয়ে হাইস্ট 1080p 60 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করা যাচ্ছিল, বাট কোনো প্রকার জাইরো ইএস না থাকার কারণে ভিডিও শুট করার পরও ভিডিও থেকে একটা শেকি ফিল পাওয়া যাচ্ছিল। সেই সাথে মোবাইলটিতে স্লো মোশনে ভিডিও শুট করার পাশাপাশি রয়েছে টাইম ল্যাপসের মাধ্যমে ভিডিও শুট করার অপশন। এই মোবাইলটির ফ্রন্ট ফেসে রয়েছিল 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে রয়েছিল অমনিভিশনের OV16A10 সেন্সরটি। সেলফি ক্যামেরা দিয়ে ওভারঅল আউটডোর কন্ডিশনে বেশ ভালোই ছবি ওঠে, যদিও ডাইনামিক রেঞ্জ মোটামুটি ধরে রাখতে পারে এবং কালার ডিটেলসও বেশ ঘাটতি ছিল। তবে ছবি তোলার পর ব্যাকগ্রাউন্ড প্রসেসিং এ যে বেশ ভালো একটা কালার বুস্ট দিচ্ছিল, যেটা দেখতে অনেকটা সোশ্যাল মিডিয়ার এডি ছবির মতো মনে হচ্ছিল। সো ওভারঅল আমার কাছে ভালোই লেগেছে এই ফোনটির সেলফি ক্যামেরা। মোবাইলটিতে রয়েছে ক্যামেরা টু APS সাপোর্ট, সো আপনি চাইলে ইন ফিউচারে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ Gcam ইউজ করতে পারবেন। নেটওয়ার্ক এবং কানেক্টিভিটির কথা বলতে গেলে এই মোবাইলটিতে রয়েছে 5G সাপোর্ট এবং তার পাশাপাশি ওয়াইফাই 2.4 GHz 5 GHz দুটোই সাপোর্ট করে এবং সেই সাথে এই মোবাইলটিতে রয়েছিল বিল্ট ইন FM রেডিও। Poco M4 Pro এই মোবাইলটিতে রয়েছে 5000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। মোবাইলটি আমাদের সম্পূর্ণ চার্জ করতে 1 ঘন্টা 10 মিনিট থেকে 15 মিনিটের মতো সময় লেগেছে, সামটাইমস 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লেগেছিল। তবে একবার চার্জ করার পর নির্দ্বিধায় 1.5 দিন থেকে 2 দিনের মতো চার্জ ব্যাকআপ পাওয়া যায় এবং অপরদিকে হেভি গেমিং এবং মাল্টিমিডিয়া কনজামশন করে স্ক্রিন অন টাইম 5 থেকে 7 ঘন্টার মতো পেয়েছি আমরা এই ফোনটি থেকে। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলের কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে এবং তার পাশাপাশি এই মোবাইলের কি বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই মোবাইলের কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই মোবাইলটার আসলে আমার কাছে ওভারঅল দুইটা ল্যাকিংসই মেইনলি মনে হয়েছে, বিকজ রাইট নাও সব ফোনের দাম এত বেড়ে গিয়েছে। যদি এটা 2021 সালে বা 20 সালে বের হতো তাহলে আমি অনেকগুলো ল্যাকিংস বলতাম, বাট এখন সবগুলো ফোনই মনে হচ্ছে ল্যাকিংস। তো সেই বিবেচনায় যে দুটো ল্যাকিংস আমরা এই ফোন থেকে পেয়েছি তার মধ্যে নাম্বার 1 হলো এই ফোনটা রেয়ার প্যানেলে আরও একটা ক্যামেরা থাকা উচিত ছিল, অ্যাটলিস্ট একটা ডেপথ সেন্সর ক্যামেরা অথবা একটা ম্যাক্রো সেন্সর ক্যামেরা। শুধুমাত্র মেইন ক্যামেরা আর আলট্রা ওয়াইড ক্যামেরা একটু কম হয়ে গেছে। তার পাশাপাশি এই মোবাইলটার ডিসপ্লে ব্রাইটনেসটা আমার কাছে স্লাইটলি কম মনে হয়েছে, স্পেশালি আউটডোরে ইউজ করতে গেলে এই প্রবলেমটা হয়। তবে খুব মেজর সমস্যা আমি বলবো না, ওভারঅল আবার মানিয়ে টানিয়ে ইউজ করা যায়। এবার চলুন আমরা জানি এই মোবাইলটার কি বেস্ট সাইড রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হলো এই মোবাইলটাতে রয়েছে 5G সাপোর্ট। সো ইন ফিউচারে যখন বাংলাদেশ মার্কেটে 5G নেটওয়ার্ক আসবে তখন আপনারা চাইলে 5G সুবিধাটা নিতে পারবেন। দেন সেকেন্ড, এই মোবাইলটিতে হলো 6 ন্যানোমিটার বেস্ট প্রসেসর রয়েছে MediaTek Dimensity 810। প্রসেসরটা কিন্তু এরকম হিটিং হয় না, কারণ আপনারা বুঝতেই পারতেছেন যেহেতু অনেক ছোট ন্যানোমিটার বেস প্রসেসর। সো এই ফোনটা লং টাইম আমরা চার্জ ব্যাকআপ পেয়েছি এবং তার পাশাপাশি আমরা হেভি মিডিয়া কনজামশন করেছি। 6.6 ইঞ্চি সাইজের ডিসপ্লে এবং 240 Hz টাচ স্যাম্পলিং রেট থাকার কারণে এই মোবাইলটিতে মাল্টিটাস্কিং করেও কিন্তু যথেষ্ট ভালো লেগেছে মাল্টিমিডিয়া কনজামশনের পাশাপাশি। সেই সাথে মোবাইলটাতে যে টাচ হ্যাপটিক ফিডব্যাকের কথা যদি বলে থাকি, অর্থাৎ ফোনটা ইউজ করার সময় বিভিন্ন ধরনের ভাইব্রেশন আমরা পেয়ে থাকি, যেটাকে আপনারা সবাই জানেন যে হ্যাপটিক ফিডব্যাক বলে, সেইটার পারফরমেন্সও জাস্ট অসম ছিল। সেই সাথে মোবাইলটা যে ডুয়েল স্টেরিও স্পিকার ছিল, অনেকেই বলে যে তাদের কাছে মোটামুটি লেগেছে, বাট আমার কাছে সাউন্ডটা একদম সলিড মনে হয়েছে। কিছুটা লাউডনেস কম রয়েছে, বাট আমার কাছে সেটা ভালোই লেগেছে। সেই সাথে মোবাইলে থাকা রেয়ার প্যানেলে যে ডুয়েল ক্যামেরা রয়েছে তার মধ্যে মেইন ক্যামেরার পারফরমেন্সটা ঠিকঠাক আছে, বাট আলট্রা ওয়াইড ক্যামেরাটা ওভারঅল মোটামুটি। অবশ্য আলট্রা ওয়াইড ক্যামেরা সবাই যে অনেক বেশি ইউজ করে সেটাও না, তবে ফোনটাতে যদি একটা ম্যাক্রো সেন্সর বা ডেপথ সেন্সর ক্যামেরা থাকতো তাহলে হয়তো আরও ভালো হতো। এবং সর্বশেষ এই মোবাইলটার গেমিংয়ের কথা যদি বলতে চাই, মোবাইলটা দিয়ে আমরা PUBG, কল অফ ডিউটি, H19, জেনশিন ইম্প্যাক্ট গেমগুলো খেলেছি। ওভারঅল লং টাইম গেম খেলতে যে আমার কাছে বেশ ভালো লেগেছে। ইভেন
রিসেন্টলি 18-20 হাজার টাকা প্রাইস রেঞ্জে যতগুলো ফোন বের হয়েছে বা আমরা রিভিউ করেছি সেসব ফোনে যে প্রসেসরগুলো রয়েছে তার থেকে আমার কাছে এই ফোনটার প্রসেসর কেন জানি মনে হচ্ছে স্লাইটলি এগিয়ে রাখবে। আমি আবারও একটা কথা ফিনিশিংয়ে বলে দিচ্ছি, এই ফোনটা মিডিয়াটেক ডায়মেনসিটির প্রসেসর। অনেকেরই ধারণা আছে যে ডায়মেনসিটি মানে হিটিং হয় অনেক, বাট এই ফোনটাতে কিন্তু সেই লেভেলের হিটিং আমরা দেখা পাইনি। সো এই হলো আমাদের আজকে Poco M4 Pro মোবাইলটির ফুল রিভিউ। আপনাদের কাছে কেমন লাগলো এবং এই ফোনটার কোন জিনিসটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।